ব্যাস, ওই ঘরের কাহিনী এতটুকু পর্যন্তই। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলে ওই ইনজেকশনের প্রভাবে। আমার আর কিছু মনে নেই। যখন আবার চোখ খুললাম, আমি হোটেলে নিজের বিছানায় ছিলাম। আমার পাশে বসে আছে, খুব অস্থিরভাবে আমার দিকে তাকিয়ে আছে। আফসার ভাই, মিস শায়লা এবং ইয়াকুব স্যারও ছিলেন সেখানে। আমার আরেক পাশে দেখছি ডাক্তার বসে আছে, আমাকে চেক আপ করছেন। সবকিছু দেখার পর ডাক্তার বর্ষাকে বলল, ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম। মিস্টার অপূর্বকে অতিরিক্ত মারার কারণে এবং ওনার শরীরে একটি মারাত্মক ইঞ্জেকশন পুশ করার কারণে ওনার শরীর কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে কোনো সমস্যা নেই, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি। এগুলো নিয়মিত খেলেই উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এরপর ডাক্তার মেডিসিন লিখে দিয়ে চলে গেল। কি থেকে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। ওই ছেলেগুলো কারা? মিস্টার অপূর্বর ভাই, যারা আপনাকে কিডন্যাপ করেছিল? বলতে পারবো না, কারণ আমি কিছুই দেখিনি। বর্ষা চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, একটু রাগও আছে সম্ভবত, কিন্তু কিসের রাগ সেটা বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ইয়াকুব স্যার বলে উঠলো, তা মিস্টার অপূর্ব, এই ছেলেগুলো কারা? তাদেরকে চিনতে পেরেছেন? না স্যার, আমার চোখ বাঁধা অবস্থায় ছিল, তাই কাউকে দেখতে পাইনি। মিস্টার ইয়াকুব, আপনারা এখন একটু আসুন। মিস্টার অপূর্বর সাথে আমার কিছু জরুরি কথা আছে। মিস্টার ইয়াকুব মিস ফায়জা এবং আফসার ভাইকে নিয়ে রুমে চলে গেলেন। ওরা চলে যেতে যেতেই বর্ষা আমার বুকে অনেকগুলো ঘুষি মারলো। ওর এমন অবস্থা দেখে আমি বললাম, আরে কি করছেন কি? মাথা ঠিক আছে আপনার? আমি অসুস্থ, দেখতে পাচ্ছেন না? ভালো হয়েছে তুই অসুস্থ, আরো অসুস্থ হলে ভালো হবে। কি করছেন কি ম্যাম? লাগছে তো। লাগুক, তোর এরকমই হওয়া দরকার। কি বললেন? আপনি তো খুব নিষ্ঠুর। দেখছেন আমি অসুস্থ, তারপর আমায় অভিশাপ দিচ্ছেন। কে বলেছিল তোকে এত উদার হতে? আমাকে বুঝিয়ে আকাশকে চাকরি দিয়েছিস, এখন বোঝ, ফল ভোগ কর। আশ্চর্য, আমি কি জানতাম যে আকাশের মনে ওরকম শয়তানি বুদ্ধি লোকে আছে? তুই না বুঝলে কে বুঝবে শুনি? তুই তো বিদ্যাসাগর, তাই না? আচ্ছা, একটি বিষয় আমার কাছে খুব খোলাটে লাগছে। আপনারা আমাকে খুঁজে পেলেন কিভাবে? তোর মোবাইল লোকেশন ট্র্যাক করে। ও, এজন্য আকাশ বুঝতে পারেনি যে কিভাবে পুলিশ আমার খোঁজ পেল। আসলে কাঁচা ক্রিমিনাল তো, তাই। বর্ষা আমার দিকে রাগে একটা লুক নিয়ে তাকালো, তারপর মুখ ফিরে নিল। তুই জানিস তোকে না পেয়ে কি অবস্থা হয়েছিল আমার? পুরো জঙ্গল পাহাড় তোকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। তুই জানিস তোকে না পেয়ে আমি কত কেঁদেছি? কেন কেঁদেছেন কেন আপনি? বললেন না যে? জানি না। যাক, আমার জন্য কাদার কেউ আছে তাইলে। দেখি একটু। উফ, লাগছে তাই না? ওর সাথে কথা বলতে বলতে আমার নিজের দিকে তাকাতেই ভুলে গিয়েছি। যেভাবে আমাকে মেরেছে, আমার পুরো শরীর ব্যথা করেছে। আমার মাথায় ব্যান্ডেজ করা, হাতেও কিছু ব্যান্ডেজ, শরীরে অন্য জায়গাতেও ব্যথা করছে এখনো। এরপর বর্ষা আমার জন্য একটা স্যুপ নিয়ে আসলো আর বলল, নে হা কর। আবার সেই স্যুপ? একদম ভ্রু কুচকাবি না, পুরোটা খেতে হবে তোকে। এসব গরু ছাগলের জিনিস আপনি আমাকে খাওয়াচ্ছেন? একটা থাপ্পড় দেব, মাথায় সব জ্ঞান মাথায় চলে আসবে একেবারে। এসব গরু ছাগলের খাবার না, বুদ্ধু যেন কোথাকে। তোর এই কন্ডিশনে এই স্যুপ খেলে ব্যথা অনেকটা কমে যাবে। আমি তো শুনেছিলাম স্যুপ খেতে অনেক টেস্ট, কিন্তু আমার জন্য যে স্যুপ নিয়ে আসেন আপনি, এগুলো তো তেতো হয় কেন? এগুলো মুখের স্বাদের জন্য খায়, আর এগুলো শরীরের জন্য উপকারী। কিন্তু চুপ, হা কর, একটা কথা বলবি না। কি আর করার, বাধ্য হয়ে হয়তো স্যুপটা খেয়ে নিলাম। একদম পুরোটা খাইয়ে দিল আমায়। আমার জন্য ওর এতটা কেয়ারিং, যেন আমার হৃদয় ওর জন্য আরো বেশি ভালোবাসার সৃষ্টি করেছে। মেয়েটাকে যতই দেখছি ততবারই মনে হচ্ছে ও যেন শুধুই আমার। খাওয়াটা শেষ করে বর্ষা নিজ হাতে আমার মুখটা টিস্যু দিয়ে মুছে দিল। কিছুক্ষণ পর পুলিশ আমাদের রুমে আসলো আর এসেই বর্ষাকে বলল, হ্যালো ম্যাম, আই এম রিয়েলি সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসলে মিস্টার অপূর্বর কাছ থেকে কিছু তথ্য জানাতে দরকার ছিল, তাই অসময়ে আপনাদের বিরক্ত করছি। না না অফিসার, কোনো সমস্যা নেই, আপনি আসতে পারেন। অফিসার এসে চেয়ারে বসলো, তারপর আমাকে জিজ্ঞেস করলো, মিস্টার অপূর্ব, আপনাকে কিভাবে অপহরণ করা হয়েছে কিছু বলতে পারবেন আমাদের? আর কেনই বা আপনাকে অপহরণ করেছিল? কোনো মুক্তিপণ দাবি করেছিল আপনার পরিবারের কাছে? ম্যাম আপনি একটু বাইরে যাবেন প্লিজ।
অবাক হয়ে আমাকে প্রশ্ন করলো, কেন? আমি এখানে থাকলে সমস্যা কি? প্লিজ ম্যাম একটু বাইরে যান, অফিসারের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আশ্চর্য তো, আমি এখানে থাকলে সমস্যাটা কোথায়? প্লিজ ম্যাম বোঝার চেষ্টা করুন, অফিসারকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার, প্লিজ। আসলে আকাশ আমাকে তাদের ব্যাপারে যে মিথ্যে ভালোবাসার কথাটা বলেছে সেটা আমি বর্ষার সামনে অফিসারকে বলতে চাই না, এই কারণে ওকে বলছি বাইরে গিয়ে দাঁড়াতে। কিন্তু বর্ষা যা জেদি মেয়ে, সহজে বাইরে যাবে বলে মনে হয় না। এরপর বর্ষা আমাকে বলল, দেখ অপূর্ব, যা বলার আমার সামনেই বলবি, আমার কাছে যেন কিছু লুকাবি না। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আমি জানি ওকে এর থেকে বেশি কথা বলে লাভ নেই, কারণ আমি জানি ও শুনবে না। তাই ওর সামনে অফিসারকে সবকিছু খুলে বলতে শুরু করলাম। আসলে সেদিন বর্ষার আমি একটি পাহাড়ের আদিবাসীদের বস্তিতে ছিলাম। সেখানে একটি ফুলের বাগান ছিল। বর্ষার রিকোয়েস্টে আমি ওর জন্য ফুল আনতে যাই, কিন্তু সেই বাগানের ভিতরে ঢুকে দেখি বাগানের পেছনে শাড়ি পরা একটি মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। ব্যাপারটা কি সেটা বুঝতে আমি ওখানে যাই। ওখানে গিয়ে মহিলাটাকে তুলতে আমি অবাক হয়ে গেলাম। অবাক হলেন কেন? আসলে শাড়ি পরা মহিলাটি কোনো নারী ছিল না, ছিল একটি ছেলে। ও আই সি। তারপর সেই ছেলেটি চোখ খুলে আমার নাকে মুখে কি একটা ধরলো, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কিছু আর মনে নেই। ও মাই গড, কি সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে তারপর মিস্টার অপূর্ব? তারপর আমার যখন জ্ঞান ফিরল, আমি লক্ষ্য করলাম আমি একটি পরিত্যক্ত বাড়িতে আছি, চেয়ারে বসা অবস্থায়, হাত পা বাঁধা। কিছুক্ষণ পর দেখলাম যে আকাশ এই অপহরণের সাথে সম্পৃক্ত। আকাশ আপনাকে কেন অপহরণ করেছে, এই বিষয়ে কিছু বলেছে? অফিসারের এই কথাটার উত্তর দিতে আমি কিছুটা সংকোচ বোধ করছিলাম। আমি চাই না আকাশের জন্য বর্ষা কোনো রকম ভাবে কষ্ট পাক, কিন্তু কিছুই করার নেই। বর্ষা যেহেতু এখানে, বর্ষার সামনেই সত্যটা বলতে হচ্ছে। আসলে আজ থেকে 4 বছর আগে আকাশ বর্ষার সাথে ভালোবাসার নাটক করেছিল, বর্ষার বাবার মানে আমার বড় মামার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য। কিন্তু সে তখন ব্যর্থ হয়, তাই আবার চেষ্টা করছে বর্ষার কাছাকাছি এসে ওর সাথে আবার সম্পর্ক জড়ানোর এবং অবশেষে বিয়ে করে বর্ষার বাবার সমস্ত সম্পত্তি দখল করার। তা বুঝলাম, কিন্তু আপনাকে কেন অপহরণ করলো সেটা তো বলবেন। আসলে বর্ষা একদিন আকাশকে বলেছিল যে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আকাশ মনে করেছে যে ও সাফল্যের পথে আমি সবচেয়ে বড় কাঁটা, আর আমাকে সরিয়ে দিতে পারলেই ওর কাজে সফল হতে পারবে। তাই আমাকে অপহরণ করার চেষ্টা করে। ও মাই গড, তার মানে হৃদয় ঘটিত ব্যাপার। আবার কিছুটা অর্থের স্বার্থও আছে দেখছি। যাই হোক, আমি এখানে আপনাদের বলতে এসেছি, তার কারণ হলো আকাশকে আমরা ধরতে পেরেছি। উই আর সাকসেস টু কেস আকাশ। কথাটা শুনে আমরা দুজনে খুব বিচলিত হয়ে গেলাম। বর্ষা খুব আগ্রহের সাথে প্রশ্ন করলো, কিভাবে অফিসার, কিভাবে ধরতে পারলেন এই অসভ্যটাকে? এখন কোথায় ও? কুল ডাউন মিস বর্ষা, কুল। ওকে এখন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা কালকে ওকে কোর্টে চালান করব। তাই ভাবলাম আপনাদের সাথে এবং মিস্টার অপূর্ব এর সাথে ফাইনাল কথা বলে যাই। তাহলে আমি এখন আসি মিস বর্ষা। অফিসার উঠে চলে যেতে লাগলো। হঠাৎ বর্ষা বলে উঠলো, অফিসার, এই অসভ্য আকাশের সাথে আমি একটু কথা বলতে চাই। অফকোর্স, অবশ্যই। আপনি ওর সাথে কথা বলতে চাইলে আমাদের সাথে আসতে পারেন। জি চলুন। অপূর্ব, তুই এখন একটু রেস্ট নে, আমি বেয়াদবটার সাথে একটু দেখা করে আসি। দাঁড়ান দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। একদম না, তোর শরীর এখন অসুস্থ, তুই এখানে শুয়ে রেস্ট নে। কিন্তু বলেছি না তুই যাবি না, মানে যাবি না। তুই এখন রেস্ট নিবি, বুঝেছিস? কি আর করব, ম্যাডামের যা স্বভাব, একবার রাগলে সহজে রাগ ভাঙেই না। তাই ওর কথা শুনে এখানে রইলাম। না জানি কিয়ামত বাদিয়া দেয় এখানে। আল্লাহ জানে কি করে বর্ষা, কমপক্ষে একটা থাপ্পড় তো খাবেই, আমি শিওর। তারপর আমাকে রেখে ওর অফিসার চলে গেল। আমি আর কি করব, শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পর হঠাৎ বর্ষা দরজা খুলে আমার রুমে এলো। ওকে দেখে আমি শোয়া থেকে উঠে বসলাম এবং খুব আগ্রহের সহিত প্রশ্ন করলাম, কি হলো, কি বললেন আকাশকে? কিছু বলেছেন ওকে? তুই এভাবে প্রশ্ন করছিস যেন আমি আকাশকে আস্ত গিলে খেতে গিয়েছিলাম। আপনি যে স্বভাবের মেয়ে, বলা তো যায় না। খেলেও তো খেতে পারেন মাঝে মাঝে। কি বললি তুই? না না, কিছু বলিনি। আগে বলতো তুই খেয়েছিস? খাবো। কটা বাজে এখন? মানে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ বুদ্ধু, কটা বাজে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 11:05। অনেকটা রাত হয়ে গিয়েছে, কিন্তু বর্ষার কথা ভেবে কোন দিক দিয়ে সময় চলে গিয়েছে কিছুই বুঝতে পারিনি আমি। তুই এখানে অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি মাথা নাড়লাম, ও চলে গেল খাবার আনার জন্য। কিছুক্ষণ পর বর্ষা আমার জন্য খাবার নিয়ে চলে আসলো। ওর হাতে খাবার দেখে আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, প্লিজ প্লিজ প্লিজ। আবার সেই তেতো স্যুপ খেতে আমি পারবো না, প্লিজ। বর্ষা আমার কথা শুনে একটু হাসলো, তারপর আমাকে বলল, ভয় পাস না, তোর জন্য এবার স্যুপ আনিনি, বাঙালি খাবার এনেছি। কথাটা শুনে একটু শান্তি পেলাম। এরপর বর্ষা বিছানা আমার পাশে বসলো। আচ্ছা, খাওয়ার আগে ওষুধগুলো খেয়েছিস? খাওয়ার আগে ওষুধ? না তো, মনে নেই। মনে নেই মানে? আসলে ওষুধ খেতে ভালো লাগে না, খুব তিতে। তুই কি একটু সিরিয়াস হবি না তোর জীবনে? সুস্থ হতে হলে তো ওষুধ খেতেই হবে, তাই না? দেখ, নিজের একটু যত্ন নিতে শেখ। মানুষ কি সবসময় একরকম থাকে বল? একটু চেঞ্জ হ। কিন্তু তুই তা আমি কখনো চেঞ্জ হব না। মানে কেন হবি না? আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক যে আমার নিত্য প্রয়োজনের সবকিছুর খেয়াল রাখবে, আমার যত্ন নেবে। ইস, বয়ে গেছে তোর যত্ন নিতে। এইরকম কে আসবি তোর জীবনে যে তোর মতো বুদ্ধুর যত্ন নেবে শুনি? বর্ষা খাবারগুলো বাড়তে বাড়তে বলল, কেন আপনি আছেন না, আপনি নিবেন। কথাটা শুনে বর্ষা আমার দিকে অন্যরকম চাহনিতে তাকালো। ওর এমন তাকানো যেন হৃদয়কে ঘায়েল করার মতো। সে চাহনি মুগ্ধ করে আমায়। মুখশ্রীটা যেন নিষ্পাপ, চোখ যেন কথা বলে তার। কি বলবো সৌন্দর্যের কথা। আমার জীবনের দেখা এক অনন্য সুন্দরী বর্ষা। শুনেছি মানুষ যাকে ভালোবাসে সে যেমনই হোক না কেন, সেই পৃথিবীর সবচেয়ে অপরূপ সুন্দরী। হঠাৎ করে বর্ষা বলে উঠল, ইস, আমার বয়ে গেছে তোর সেবা করতে। কেন করবেন না? একদম না, তোকে মেরেই আসতে রাখবো না আবার সেবা। যদি কোনোদিন করতে হয় বাধ্য হয়ে। যদি করতে হয় তখন দেখা যাবে। এখন হা কর, বেশি কথা না বলে খাবারগুলো খেয়ে নে। কি বাস্তবতায় মুখ, যেন আমার জন্য ওর কত চিন্তা। ওকে শুধু একটু বলতে ইচ্ছে করছে, এভাবে সারা জীবন আমার পাশে থেকে বর্ষা, প্লিজ কখনো ছেড়ে যেও না। তোমার ছাড়া আমি বাঁচবো না, একটু মুহূর্তও না, বাঁচতে চাইও না। কারণ এই হৃদয় শুধু তোমার স্থান। তোমার ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে জায়গা দিতে পারবো না এই হৃদয়ে। তোমাকে যে বড্ড ভালোবাসি বর্ষা, তা কি তুমি আজও বুঝুনি? হঠাৎ খাওয়ার মাঝে ওকে প্রশ্ন করলাম, কি করলেন আকাশের কাছে গিয়ে? কেন? না, এমনিতে জিজ্ঞেস করছিলাম। তুই জানিস না আমি ওর কাছে গিয়ে কি করতে পারি? কমপক্ষে একটা চট তো মেরেছেন, এটা জানি। না, ওকে কোনো চর মারিনি। কি বলছেন কি, আপনি আকাশকে চড় মারেননি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। সত্যি রে, ওকে কোনো চর মারিনি। তাহলে? ওকে এমন কিছু কথা বলেছি যা ও সারা জীবন মনে রাখবে আর আফসোস করবে। কি এমন বলেছেন ওকে যে সারা জীবন আফসোস করবে? বলেছি অনেক কিছু। আমার স্বভাব তো জানিস, কেউ আমাকে কিছু বললে তাকে আমি সহজে ছেড়ে দেই না। আর সেখানে আকাশ তোকে অপহরণ করে তোর এই হাল করেছে, ওকে আমি এত সহজে ছেড়ে দেব ভেবেছিস? বুঝতে পারলাম, নিশ্চয় ওর হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। একদম বেশি কথা বলবি না, খেয়ে নে। আমি খেয়ে নিলাম। সবকিছু আমার কাছে কেমন জানি ঘোলাটে লাগলো। আশ্চর্য, কলেজ লাইফে একটা ছেলেও ছিল না যে বর্ষার হাতে থাপ্পড় খায়নি। অবশ্য এমনি এমনি বর্ষা ওদেরকে মারেনি, ছেলেরা ওকে খুব ডিস্টার্ব করতো। তাই যাই হোক, এত গভীরে গিয়ে আমার কোনো কাজ নেই। খাওয়া শেষ করে বর্ষা আমায় ওষুধগুলো দেখে দেখে খাইয়ে দিল। এরপর আমায় বলল, নে এবার শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আমাকে শুয়ে দিয়ে আমার উপর চাদরটা দিয়ে দিল। তারপর আমি বর্ষাকে বললাম, আপনি শুয়ে পড়ুন গিয়ে, আর হ্যাঁ, শোয়ার আগে অবশ্যই খেয়ে নেবেন। বর্ষা আমার কথা শুনে একটু মুচকি এসে বলল, ঠিক আছে, গুড নাইট। হ্যাপি ড্রিম নাইট। তারপর আমার রুমের লাইট অফ করে দিয়ে বর্ষা ওর রুমে চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো চোখের উপর মিষ্টি রোদের ছায়। চোখ খুলে দেখি বর্ষা আমার রুমের জানালার পর্দাগুলো খুলে দিয়েছে। গুড মর্নিং। ঘুম কেমন হয়েছে? ঘুম আর হলো কই, ঘুমটা তো আপনি ভেঙে দিচ্ছেন। বেশি ঘুমালে গায়ে এবার পানি ঢেলে দেব। এবার উঠ, ফ্রেশ হয়ে নে, আমাদের যেতে হবে। আমার অফিসের সবাই কি বাসে উঠে গিয়েছে? অফিসের সবাই না, শুধু তুই আর আমি। মানে অফিসের সবাই যাবে না? যাবে তো, তবে ওরা অন্য জায়গায় ঘুরতে যাবে,
তুই আর আমি আলাদা একটি জায়গায় যাব। কোথায় কোথায় যাব আমরা? অপূর্ব, তুই বড্ড বেশি প্রশ্ন করিস। সরি। এবার ওঠ, ফ্রেশ হয়ে নে, নাস্তা করতে হবে। জি। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম। বর্ষা আমাকে নিজের হাতে খাইয়ে দিল। নে এবার রেডি হয়ে নে, তোর জন্য আমি নিচে অপেক্ষা করছি। একটা প্রশ্ন করবো, প্লিজ রাগ করবেন না? কি বল না। আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? কথাটা শুনে বর্ষা হাসতে লাগলো। হাসতে হাসতে আমায় বলল, অপূর্ব, তুই পারিসও বটে, তোকে নিয়ে আর পারা যায় না, এত প্রশ্ন করতে পারিস। আরে বাবা, তোকে নিয়ে একটি জায়গায় ঘুরতে যাব, তোকে গিলে খাবো না, তাড়াতাড়ি আয়, আমি নিচে অপেক্ষা করছি। কথাটা বলে চলে গেল। আমিও দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি হোটেলের সামনে বর্ষা আমার জন্য গাড়িতে অপেক্ষা করছে। গাড়িতে উঠতেই গাড়িটা বেরিয়ে গেল হোটেল থেকে। হঠাৎ বর্ষা আমায় বলল, আচ্ছা অপূর্ব, তোর মনে পড়ে ছোটবেলায় আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম, তুই আর আমি নৌকা করে সারা নদী ভেসে বেড়াতাম? খুব মনে আছে। অসাধারণ ছিল সেই মুহূর্তগুলো। আপনি তো একবার নৌকা থেকে পড়েই গিয়েছিলেন। হঠাৎ আমার সিনে একটা ঘুষি মেরে বলল, মিথ্যুক, আমি পড়ে গিয়েছিলাম নাকি তুই আমায় ফেলে দিয়েছিলি? আপনার এখনো মনে আছে? থাকবে না মানে? খুব মনে আছে। তোকে শাপলা ফুল দেইনি বলে তুই আমায় ফেলে দিয়েছিলি। আপনিও তো খুব কিপটে ছিলেন। অতগুলো শাপলা ফুল নদী থেকে তুলেছিলেন, একটা চেয়েছিলাম তাও দিলেন না। অত শাপলা ফুল দিয়ে কি করেছিলেন আপনি? শাপলা ফুল আমার খুব পছন্দের, এটা আমি কাউকেই দিই না। শাপলা ফুল? আমি তো শুনেছি মেয়েদের পছন্দের ফুল হচ্ছে গোলাপ। সে যার যার নিজস্ব ব্যক্তিগত পছন্দ, আমার পছন্দের ফুল শাপলা। তা পছন্দ বলে কি দেওয়া যেত না অন্য কাউকে? যেত, কিন্তু আমি দিতাম না। আচ্ছা, তোর পছন্দের ফুল কি? আমার হুম, আমার পছন্দের ফুল গোলাপ। গোলাপ? কারণটা কি? গোলাপ ভালোবাসার স্মৃতি বহন করে। গোলাপ ভালোবাসতে শেখায়। গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায়। আমার ব্যক্তিগত অভিমত এটা। মানে বুঝলাম না কিছু। কেন, আপনি দেখেন না, একটি ছেলে যখন একটি মেয়েকে প্রপোজ করে তখন গোলাপ ফুল দিয়ে ভালোবাসার বহিঃস্থ প্রকাশ করে। বুঝলাম, কিন্তু গোলাপেও কিন্তু কাঁটা থাকে। হ্যাঁ জানি। এই যে বললাম গোলাপ ভালোবাসার স্মৃতি বহন করে। যেমন? বুঝলাম না কিছু। ভালোবাসা মানে যে শুধুই অনাবিল সুখ প্রশান্তি তা নয়। ভালোবাসার অপর নাম হচ্ছে কষ্টকে অলিঙ্গন করা, দুঃখকে ডেকে আনা। ভালোবাসার মাঝে শুধু সুখ পাওয়া যায় না, কষ্টটাকেও সমানভাগে ভোগ করতে হয়। যেমন? গোলাপ খুব সুন্দর ও সুগন্ধিযুক্ত ফুল, কিন্তু এর সৌন্দর্য ভোগ করতে হলে কাটার একটা খোঁচা খেতেই হবে আপনাকে। ঠিক তেমনি ভালোবাসার সুখটা পেতে হলে ভালোবাসার কষ্টটাও সহ্য করতে হবে। তবেই প্রকৃত ভালোবাসার মানে বোঝা যায়, ভালোবাসা যায়। এবার বুঝতে পারলেন কি? এত সুন্দর করে কথা বলা কবে শিখলি? ধুর, কি যে বললেন আপনি। আমি একটু লজ্জা পেলাম ওর এমন চাহনি রে, তাই মুখটা ঘুরিয়ে নিলাম জানালার দিকে, মুখ ফিরিয়ে নিলাম। গাড়িটা অনেকক্ষণ চলার পর একটা জায়গায় এসে থামলো। জায়গাটা ছিল নদীর তীর। সেখানে গিয়ে আমি তো পুরাই অবাক। বর্ষা আমাদের জন্য নৌকা ভাড়া করেছিল ঘুরবো বলে। তারপর আমায় বলল, কিরে, চল যাওয়া যাক। ছোটবেলায় ছোটবেলায় কিভাবে যাবেন? যেভাবে আগে যেতাম তোকে সাথে নিয়ে, ঠিক সেভাবে। কথাটা বলেই বর্ষা নৌকায় উঠে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে, যেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আমার দাঁড়িয়ে থাকা দেখে বর্ষা বলল, কিরে, দাঁড়িয়ে থাকবি নাকি? আয়। আমার না উঠলে হয় না? আমার মুখে কথাটা শুনেই থানা হেসে দিল। ওর হাসি দেখে আমি বললাম, কি হলো, হাসছেন কেন? তুই কি ভয় পাচ্ছিস নাকি? মানে ভয় পাবো কেন? গাড়িতে তোকে ছোটবেলার কথা বলেছিলাম যে তুই আমায় নৌকা থেকে ফেলে দিয়েছিলি এক সময়। তুই কি মনে করেছিস আমি তোকে নৌকা থেকে ফেলে দেবো আজ? একদমই না। আমি তো এমনি উঠতে চাইছিলাম না। বেশি কথা না বলে তাড়াতাড়ি নৌকায় ওঠ। নৌকার মাঝি কই? নৌকা তো দেখছি পুরোই খালি। নৌকার মাঝি হবি তুই? মানে আমি নৌকা বাইবো? আমি কিন্তু নৌকা টোকা একদম বাইতে পারি না। না জানলেও আজকে তোকে নৌকা বাইতে হবে। যদি স্রোতের টানে কোথাও হারিয়ে যায় তখন কি হবে? সমস্যা কি? স্রোত যেখানে নিয়ে যাবে দুজনে হারিয়ে যাব অজানা কোনো এক জায়গায়। ভয় করবে না?
তুই আছিস না আমার সাথে, ভয় কিসের? আমি একটু লজ্জা পেয়ে ওর থেকে চোখটা ফিরিয়ে নিলাম। তারপর আবার বর্ষা আমাকে বলে উঠলো, আশ্চর্য তো, তুই উঠবি? কখন থেকে নৌকায় দাঁড়িয়ে আছি আমি। আচ্ছা আচ্ছা উঠছি। এরপর আমি বইটা নিয়ে নৌকায় উঠে পড়লাম। বইটার মাথাটা তীরের বুকে লাগিয়ে টান দিলাম। আমি কিন্তু নৌকা চালাতে পারি না, কিন্তু ইচ্ছে করলে অবশ্যই পারবো। এরপর সোজা তীর থেকে নদীর বুকে ভেসে পড়লাম দুইজনে। বর্ষা নৌকার এক প্রান্তে, আমি আরেক প্রান্তে। আমি নৌকা বাইতে না জানলেও চেষ্টা করেছি ঠিকমতো যাতে বাইতে পারি। নদীটা ছিল অনেক বড়। বর্ষা ও প্রান্তে একদম চুপ হয়ে বসে আছে। মেয়েটাকে খুব সুন্দর লাগছে আজকে, শাড়ি পরেছে আজ। অবশ্য বর্ষা খুব একটা শাড়ি পরে না, তবে শাড়ি পরলে ওকে যা মানায় না, একদম দেখার মতো। নীরবতার সমাপ্তি টেনে আমি ওকে প্রশ্ন করলাম, কিছু বলবেন না? কি বলবো? এই যে হঠাৎ করে আপনার নৌকায় ভেসে বেড়াতে ইচ্ছে হলো। এমনি, কোনো কারণ নেই। এই নদীতে কিন্তু শাপলা নেই। কথাটা শুনে বর্ষা একটু হাসলো, তারপর আমাকে বলল, সমস্যা নেই, তুই তো আছিস। আমি কি আর শাপলা ফুলের অপূর্ণতা পূর্ণ করতে পারবো? সে জানি না, তবে তুই কাছে থাকলে ভালো লাগে। মজা করলেন? মজা করব কেন? আমার মধ্যে ভালো লাগার মতো কি আছে এমন? তা জানি না, তবে ভালো মন আছে এটা জানি। ভালো মন দিয়ে কি সবকিছু পাওয়া যায়? মানে ভালো মনের কিন্তু জ্বালা বেশি, জানেন তো। তবে কয়জনই বা এই গুণটা থাকে বল? যাদের থাকে না তারা কিন্তু বেশি সুখী হয়। কি ব্যাপারটা কি অপূর্ব? কে আবার তোর মনে ব্যথা দিল? ব্যথা দিতে যাবো কেন? এই দেখ দেখ, ওই যে ওইখানে কি সুন্দর ফুল, ওখানে নৌকাটা ঘোরা না রে। দূরে এক ঝাঁক কচুরি পানার মধ্যে কচুরি পানার ফুল ফুটে আছে, সেখানে দেখে বলছে নিয়ে যেতে। ফুল? কিন্তু ওগুলো তো কচুরি পানার ফুল। তাতে কি হয়েছে? ফুল তো। কচুরি পানার ফুলে কিন্তু কোনো গন্ধ নেই। তাতে কি, ফুল তো, সৌন্দর্য তো আছে, গ্রান না থাকুক। নৌকাটা আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে নিয়ে গেলাম ওখানে। দেখলাম অবাক করা দৃশ্য। কি সুন্দরভাবে ফুলগুলো তুলছে বর্ষা। অনেকগুলো ফুল তুলছে, এতটা সুন্দর লাগছে ফুলগুলোর সাথে ওকে মন চাইছিল একটা ছবি তুলে নেই। তাই সাথে সাথে ফোনটা বের করে ওর কয়েকটা ছবি তুললাম। এমন ভাবে পিক তুললাম যাতে ও বুঝতে না পারে, কিন্তু ফুল তোলার ফাঁকে কিভাবে যেন টের পেয়ে গেল বর্ষা। এরপর বর্ষা আমাকে বলল, এই ছবি তুলছিস কেন আমাকে না জানিয়ে? দেখে ফেলেছেন? দেখি দেখি ছবিগুলো। এরপর আমি ওর হাতে মোবাইলটা দিলাম। পিক দেখে বর্ষা আমাকে বলল, খুব মন খারাপ না? আবার আমাকে মোবাইলটা দিয়ে দিল। নদীটা অনেক বড়, নৌকা বাইতে বাইতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ বর্ষা দূরে একটি মেলা দেখতে পেল, গ্রাম্য মেলা। দেখেই বলে উঠলো, এই অপূর্ব, সুন্দর একটি গ্রাম্য মেলা বসেছে ওখানে, নিয়ে চল না রে। আপনি মেলায় যাবেন? যাব, তাড়াতাড়ি নিয়ে চল। এরপর নৌকাটা নিয়ে গেলাম ওই মেলার তীরে। মেলা বসেছে নদীর তীরে, একদম নদীর গা ঘেঁষে। নৌকা ভিড়াতে দেরি, বর্ষা নামতে দেরি হলো না। আর কি করছেন কি, পড়ে যাবেন তো। পড়বো না, এবার নেমে আয় জলদি, মেলায় যাব, তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, নৌকাটা ভিড়িয়ে নেই, না হলে তো চলে যাবে। এরপর একটি গাছের সাথে নৌকাটা বেঁধে দুজনে মেলায় ঢুকলাম। সে এক অনন্য অনুভূতি। গ্রাম্য মেলা যে কত সুন্দর তা আগে জানতাম না। এখানকার মানুষগুলো খুব সহজ সরল। কি নেই এই মেলায়? নাগরদোলা, চরকা, পুতুল নাচ, গ্রামের ঐতিহ্যবাহী কিছু পিঠাও আছে এখানে। তারপর আমি বর্ষাকে বললাম, পিঠা খাবেন? তুই খাওয়ালেই খাবো। তারপর দুটো পিঠা কিনলাম। অবশ্য পিঠার নামটা কি যেন বললো সেটা ভুলেই গিয়েছি। সে এক বিরল নাম, যা বাপের জন্মে শুনিনি। পিঠা খেয়ে বর্ষা বলল, পিঠে খেতে তো দারুণ। আসলে গ্রামগঞ্জের পিঠা সত্যিই খুব টেস্ট। আচ্ছা ওদিকে চল। এরপর মেলার অন্য কোণে গেলাম। একটা খুব সুন্দর চুড়ির দোকান আছে, কাচের চুড়ি, যা গ্রামের মেয়েরা সাধারণত পছন্দ করে থাকে। শুনেছি মেয়েরা নাকি কাচের চুড়ি পরতে ভালোবাসে, কিন্তু এদিকে দেখছি তার কোনো ইন্টারেস্ট নেই। ও খুব সহজে দোকানটা এড়িয়ে গেল, তাকালোই না। সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে বললাম, আর যাচ্ছেন কই, দাঁড়ান একটু। কি হলো, থামলি কেন? দোকানটা দেখছেন? দেখেছি, কেন? আপনি চুড়ি পরতে ভালোবাসেন না? একদম না, আমার জানি কেমন লাগে।
তারপরও আজকে পরে দেখেন না, কাচের চুড়ি ভালো লাগবে আপনাকে, খুব মানাবে। তাই? হুম। ঠিক আছে, তোর পছন্দ মতো কিনে দে, দেখি কেমন লাগে আমায়। আমি দেখে দেখে ওকে লাল চুড়ি কিনে দিলাম। ওর হাতে চুড়িগুলো দিয়ে বললাম, কাচের চুড়ি পছন্দ হয়েছে? তোর না নীল রং পছন্দ, তুই যে লাল চুড়ি নিলি। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা মানে? তুই তো বললি তোর নীল রং পছন্দ। আমি কবে বললাম আমার নীল রং পছন্দ? সেদিন না বললি তোর নীল শাড়ি পছন্দ। ওর কথা শুনে আমি খুব জোরে হেসে দিলাম। তারপর বললাম, আশ্চর্য, আমি বলেছি আমার নীল শাড়ি পছন্দ, মানে একটি মেয়েকে নীল শাড়িতে আমার খুব ভালো লাগে। তবে আমি এটা কবে বললাম যে আমার লাল চুড়ি পছন্দ না? ওরে বাবা, তোর এত রহস্যবাজি আমি বুঝি না। যাই হোক, আপনি চুড়িগুলো পছন্দ হয়েছে কিনা তাই বলুন। খুব পছন্দ হয়েছে। আসলেই। তুই কিনে দিবি পছন্দ করে একটা জিনিস, আর আমার পছন্দ হবে না, এটা কি কখনো হয়? টাকা দিয়ে চারদিকটা আরেকটু ঘুরে দেখলাম। বর্ষা এবার বায়না ধরলো নাগরদোলায় উঠবে। আমাদের নাগরদোলায় উঠাবি প্লিজ। আপনার ভয় করবেন না? তুই উঠবি আমার সাথে, ভয় করবে কেন? আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে উঠলাম, একসাথে বসলাম। যখন নাগরদোলা উপরে উঠলো একটু ভালো লেগেছে ওর কাছে, কিন্তু নিচে নামতে ভয় আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অবশ্য আমার কাছে একটু লজ্জা লাগলো, ব্যাপারটা আমি এনজয় করেছিলাম। বর্ষা সে চিৎকার নাগরদোলায়, তা বলা যায় না। অবশ্য চিৎকারের সাথেও হাসছে, বোঝা যাচ্ছে খুব মজা লাগছে ওর কাছে। আবার ভয় পাচ্ছে। এবার নাগরদোলা থেকে নেমে ফুচকার দোকানে গেল। এবার ফুচকা খাওয়ার বায়না। আমার না অনেকদিন যাবত ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল রে, প্লিজ কিনে দে না। একদম না ম্যাম, ফুচকা খেলে পেট খারাপ হবে। আরে একদিন খেলে কিচ্ছু হবে না তো, প্লিজ দে না রে। এখানকার ফুচকা ভালো হবে কিনা জানি না, দেখছেন তো খোলামেলা। আপনাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো আরেকদিন, ওকে? রেস্টুরেন্টে ফুচকা খেতে যে মজা নেই, এখানে খেতে ওই মজাটা পাওয়া যায়। প্লিজ দে না রে। কি আর করার, এক প্লেট ফুচকা নিলাম ওকে দেওয়ার জন্য। তখনই বর্ষা আমাকে বলে উঠলো, কি রে তুই খাবি না? না আমি এসব খাই না। আরে একটা খেয়ে দেখ, খুব মজা। যদিও আমি ফুচকা খাই না, কিন্তু বর্ষার হাতের খাওয়ার চান্সটা মিস করলাম না, খেয়ে নিলাম। কেমন রে? খারাপ না, ভালো। ফুচকা খাওয়া শেষে এবার পুতুল নাচ দেখবে, সেটাও দেখলাম। বাচ্চা মেয়ের মতো পুতুল নাচ দেখছিল আর হাসছিল, আর হাততালির তো কথা বাদ দিয়ে দিলাম, যেন ছোট্ট মেয়ের মতো। অবশ্য অনেকদিন পরে এরকম একটি জায়গায় এসে বর্ষা খুব খুশি হয়েছে, বুঝতে পারছি। আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখলাম, খুব আনন্দময় মুহূর্ত কাটালাম বর্ষার সাথে। অবশ্য ওর সাথে এরকম পরিস্থিতি অসাধারণ, এই সময় কাটানোগুলো আমার কাছে খুব ভালোই লেগেছিল। পুরো মেলাটা ঘোরা শেষ করে ওকে আবার সে নৌকা করে নিয়ে গেলাম নদীর তীরে, যেখানে আমরা গাড়ি রেখে এসেছিলাম। সারাদিন ঘুরতে ঘুরতে পুরো দিনটা শেষ হয়ে গিয়েছে। গাড়িতে করে সন্ধ্যায় গিয়ে হোটেলে পৌঁছালাম। হোটেলে গিয়ে পৌঁছাতে দেখলাম অফিস সবাই হোটেলের মাঠে বসে আড্ডা দিচ্ছে। আমাদের দুজনকে একসাথে গাড়ি থেকে নামতে দেখে সবাই আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন অন্য গ্রহের কোনো প্রাণী দেখছে ওরা। অবশ্য আফসা ভাই আমাদের দেখে একটু মুচকি মুচকি হাসছিল। আমি আর ওদের দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি বর্ষার সাথে। এরকম দিন আর ফিরে পাবো কিনা জানি না, তবে আল্লাহর কাছে এটি দেওয়া একটাই প্রার্থনা, ওর সাথে যেন সারাটা জীবন এভাবেই সময় কাটাতে পারি সুন্দরভাবে। রুমে গিয়ে বসতেই বর্ষা আবার আমার রুমে আসলো আর এসে আমাকে বলল, এই শোন, তোর কিন্তু শরীর খারাপ, রাতে একদম না খেয়ে ঘুমাবি না, বুঝেছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মাথা নাড়ালে হবে না, খাবার খাওয়ার পর ওষুধগুলো ঠিক মতো খাবি, ঠিক আছে? ঠিক আছে। এই কথাটা বলে বর্ষা রুমে চলে গেল। আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আমার ফোনটা বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখি নানু ফোন করেছে। রিসিভ করে নানুর সাথে কথা বললাম। তবে নানু আমায় যা জানালো ফোন করে, তা আমার জীবনকে ওলটপালট করে দেওয়ার মতো একটা বড় ধরনের ধাক্কা ছিল। আমার স্বপ্ন, আমার ভালোবাসাগুলো এক নিমিষে শেষ করে দেওয়ার মতো কিছু জানালো নানু। আর সেটা হলো মামা নাকি বর্ষার জন্য ছেলে ঠিক করেছেন, ওর বিয়ে দেবে বলে। কথাটা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। তারপর নানু আমাকে বলল, কি রে অপূর্ব, কই তুই? কথা বলছিস না কেন? হ্যাঁ নানু বলো। কি বলো? কথা বলছিস না কেন? আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, রাতে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা শোন, বিয়ের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে,
তুই কিন্তু সময় মতো এখানে চলে আসবি, একটুও কিন্তু দেরি করবি না, সবকিছু কিন্তু তোকেই করতে হবে। এই কথাটা শুনে আর নিজেকে সামলাতে পারলাম না। নানুর মুখে কথাটা শুনে মনের ভিতর কেমন যেন কালো মেঘে ছেয়ে গেছে, বুকটা যেন ভার হয়ে আসছিল। আমি কি বর্ষাকে আবার পেয়েও হারালাম? তারপর আমি নানুকে বললাম, আচ্ছা নানু, একটা কথা বলি। হ্যাঁ বল না। তোমরা যে বর্ষার বিয়ে ঠিক করেছো, বর্ষাকে জানিয়েছো? আরে না, কি বলছিস এসব? ওকে জানালে কি বিয়ে করতে চাইবে? সেই 4 বছর থেকে যখন ওর বিয়ে ভেঙেছে তখন থেকে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বিয়ে করতে চাইছে না। তোর মামা ব্যাপারটা ওকে না জানিয়েই করেছে। যদি বর্ষা এই বিয়েতে অমত করে? কিসব অলক্ষণে কথা বলছিস অপূর্ব? অমত করতে যাবে কেন? ছেলেটা খুব ভালো রে, বিদেশ থাকে, বর্ষাকে খুব সুখে রাখবে দেখিস। তাছাড়া বর্ষাও বিয়েতে অমত করবে না। নানুর এই কথাগুলো শুনে আমি যেন আর চোখে পানি আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তে চোখের কোণে পানি চলে এসেছে, গাল বেয়ে অশ্রুগুলো ঝরে পড়ছে। এ যেন আমার ভালোবাসার ব্যর্থতার প্রকাশ করছে। আমি ভেবেছিলাম আম্মুর পরে নানু আমাকে কিছুটা বুঝবে, আমার মনের ইচ্ছাগুলো নানু বোঝার চেষ্টা করবে, কিন্তু না, নানুও বুঝলো না। আমি একাই রয়ে গেলাম, সে আগের মতো। তাহলে মাঝখানে আমার সাথে যা হয়েছে, এই সুখের স্মৃতিগুলো কি শুধুই মরীচিকা? কখনো কি বাস্তবে রূপান্তরিত হবে না? এগুলো কি ক্ষণিকের আনন্দে দেওয়ার জন্য এসেছিল আমার জীবনে? বর্ষার সাথে কাটানো সেই মুহূর্তগুলো সবই কি মিথ্যে? সবই কি স্মৃতির পাতা হয়ে থাকবে? না, কিছুই মাথায় ঢুকছে না। কি বলবো, কি বলা উচিত, আমার মাথায় কিছুই আসছে না। এসব ভাবছি, হঠাৎ নানু বলে উঠলো, অপূর্ব, কি রে চুপ হয়ে গেলি কেন? কই না তো, বলো। তোর গলায় কি হয়েছে? তুই এভাবে কথা বলছিস কেন? গলায় কি বসে গেছে নাকি? হ্যাঁ নানু, আসলে ঠান্ডা পানি একটু বেশি খেয়ে ফেলেছিলাম তো, তাই গলাটা ভেসে গিয়েছে। কি যে করিস তুই, একটু দেখে শুনে চলবি না? আচ্ছা, তোরা ঢাকায় আসছিস কবে? এই তো কালকের দিনটার পরে পরশু চলে আসছে আমরা সবাই। আচ্ছা ঠিক আছে, আর শোন, একদম নিজের অযত্ন করবি না, নিজের যত্ন নিবি, ঠিক আছে? ঠিক আছে নানু, রাখছি তাহলে। আচ্ছা। এই কথাটা বলে কলটা কেটে দিলাম। আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো। কি যত্ন নিতে বলেছে আমায় নানু? গাছের গোড়া কেটে আগে পানি দিলে হয়? আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এই অবস্থায় কিভাবে নিব আমার যত্ন? যে আমার যত্ন নিত, যে আমার কেয়ার করতো, তাকে তো সবাই মিলে কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে। তাহলে কিভাবে ভালো থাকবো? বলতে গেলে কেড়ে নিচ্ছ। আমি আর বেঁচে আছি নানু? জীবিত লাশ হয়ে বেঁচে আছি। এখন আমায় কেন এতটা হঠাৎ করে দিলা নানু? সত্যি কি বর্ষাকে আমি হারিয়ে ফেলছি? আমি চিরতরে হারিয়ে ফেলবো? জানি না ভাগ্যে কি আছে। তবে যাই হোক না কেন, বর্ষাকে ছাড়া আমার বেঁচে থাকা প্রায় অসম্ভব। কোনোভাবে ওকে ছাড়া আমি বেঁচে থাকতেই পারবো না। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। মনের ভেতরটা এখন কষ্টের সাগরে পরিণত হয়েছে। হতাশা, দুঃখ আমাকে গ্রাস করতে চাইছে। বুঝতে পারছি না কি করব। বুকের বাম পাশটা প্রচন্ড রকমের ব্যথা করছে। প্রিয় মানুষকে হারানোর ভয় মানুষকে তিলে তিলে ক্ষয় করে দেয়, এবং সেটা হচ্ছে আমার সাথে। প্রিয় মানুষকে যে হারায় সেই বুঝে প্রিয় মানুষ হারানোর ব্যথাটা কেমন। এসব ভাবতে ভাবতে বালিশের কোণে মাথা দিলাম। খাওয়া দাওয়া আর হলো না, এমনি ঘুমিয়ে পড়লাম। অবশ্য সারা রাত ঘুমাতে পারিনি বর্ষাকে হারানোর ভয়ে। অনেক ব্যর্থ চেষ্টা করেছি ঘুমানোর জন্য, কিন্তু দুই চোখের পাতা এক করতেই পারিনি। বর্ষাকে হারানোর ভয় আমার প্রশান্তি কেড়ে নিয়েছে আমার নিদ্রা। এখন কি করব সেটাই ভাবছি। দেখতে দেখতে নির্ঘুম সকাল হয়ে গেল। প্রায় সকাল 8টা বেজে গিয়েছে, কিন্তু এখন আমি বিছানায়। সারাটা রাত চোখ দিয়ে অনেক পানি পড়েছে। আমি কাঁদিনি, কিন্তু চোখ কেন জানি বারবার আমার ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়েছে। চোখের অশ্রুধারা। নিজের ভালোবাসার মানুষটা অন্যের সংসার করাটা কতটা কষ্ট সেটা আমি জানি। আমার চোখ যেন বারবার বলতে চাইছে, তুমি ব্যর্থ ভালোবাসায়, তুমি হারিয়েছো বর্ষাকে, তুমি আর কখনো ফিরে পাবে না তাকে। এটাই আমার ভাগ্য, এটাই আমার নিয়তি, আর এটা নিয়েই তোমাকে সারাটি জীবন বাঁচতে হবে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতে বর্ষা আমাকে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। মুখটা শুকনো লাগছে কেন? রাতে খাসনি কিছু? হ্যাঁ খেয়েছিলাম তো। দেখি শর্ত, আমি দেখছি। আমাকে পাশ কাটিয়ে সোজা টেবিলের কাছে চলে গেল। গিয়ে দেখলো খাবার পড়ে আছে, যেমনটা ও রাতে রেখে গিয়েছিল ঠিক তেমনই। অপূর্ব, তোকে আমি রাতে বলে গিয়েছিলাম রাতে খাবার খেয়ে তারপর শুবি। তুই একটুও খাবার খাসনি, আর ওষুধ নিশ্চয়ই ওষুধগুলোও খাসনি। আসলে মনে ছিল না। কি আশ্চর্য রকমের ছেলে তুই, মনে থাকবে না কেন? ভুলে গিয়েছিলাম।
হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দু গালে আলতো করে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? রাতে ঘুমাসনি? ওর চোখের দিকে তাকিয়ে খুব বলতে ইচ্ছে করছে, তোমার মতো আর কেউ আমার খেয়াল রাখে না বর্ষা। কেউ আমার মুখটি দেখে আমার মনের কথা বুঝতে পারে না। তারপরেও তোমার সাথে আমার যেন যোজন যোজন দূরত্ব। এ দূরত্ব তুমি ভেঙে দিতে পারবে না বর্ষা। তুমি কি কখন আমার হবে না? কখনো আমি কি তোমাকে আপন করে পাবো না? এসব ভাবতেছি হঠাৎ বর্ষা বলে উঠলো, কি রে, কি হয়েছে তোর? বল, রাতে ঘুমাসনি কেন? আসলে ঘুম আসছিল না, কেন ঘুম আসছিল না? এমনি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। কথাটা বলে বর্ষা চলে যেতে লাগলো, আর আমি তখনই ওর হাতটা ধরে ফেললাম। ও আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কিছু বলবি? আমায় কাল রাতে নানু ফোন দিয়েছিল। তাই নাকি? তা কি বলেছে দাদু? মামা আপনার জন্য ছেলে দেখছে। এই কথাটা শুনে বর্ষা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আবার আমি বলতে লাগলাম, আপনার নাকি বিয়ের ডেট ফিক্স করে ফেলেছে। আশ্চর্য, আপনি হাসছেন কেন? ওলে বাবা লে, এই জন্য বুঝি তোর মন খারাপ? আশ্চর্য, আমি কখন বললাম এই জন্য আমার মন খারাপ হয়েছে? বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আপনার তো বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে। মামা তো এবার আপনাকে বিয়ে দিয়েই দিবে। আরে ধাত, এরকম কতবার বিয়ের ডেট ফিক্সড করেছে বাবা আমার জন্য, কিন্তু একবারও আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারেননি। তার মানে তো এই নয় যে এবারও পারবে না। দেখ, সকাল সকাল আমার মেজাজটা গরম করে দিস না তো এই সমস্ত আজে বাজে কথা বলে। কিন্তু মামা তো আপনার বিয়ের ডেট ফিক্স করে দিয়েছেন, ঢাকা গেলে আপনার বিয়ে দিয়ে দিবে। একেবারেই না, আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আপনি তো শিওর হচ্ছেন কিভাবে? এই জন্য যতবার আমার বিয়ের ডেট ফিক্সড করেছে, একবারও আমার পছন্দ হয়নি এই ছেলেকেও। তার মানে এবার ছেলেটিকে পছন্দ হলেও হতে পারে? এটা আবার কখন বললাম? আপনি তো এখানে ছেলে দেখেননি, সুতরাং পছন্দ হলেও হতে পারে। 1% সম্ভাবনা তো আছে, পছন্দ হলেও হতে পারে। তার মানে আপনি যে বিয়েটা করবেন না এটা 100% শিওর নন? দেখ বাবা কখনোই আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারেনি, তাই তুই চাপ নিস না। বাবার ওসব জোরাজুরি আমার ওসবে কোনো প্রভাব ফেলবে না। নে এবার তুই ফ্রেশ হয়ে নে, বেশি কথা না বলে। আমি তোর জন্য খাবার আনছি। কথাটা বলে বর্ষা চলে গেল। আমার মন থেকে মেঘগুলো যেন আস্তে আস্তে কেটে গেল। ওর কথাটা একটু শান্তি পেলাম। বুঝলাম যে মামার ডিসিশন ওর উপর তেমন একটা ইফেক্ট করবে না, ওর পছন্দটাই সর্বাধিক। তারপরও খাবার নিয়ে এলো, এবার আর নিজের হাতে খাইয়ে দিল না। ও খুব তাড়া করে চলে গেল। খাবারটা দিয়ে আমি নিজের হাতে খেয়ে নিলাম। খাওয়া শেষ হতে আফসার ভাই আমার রুমে ঢুকে পড়লো। কি ব্যাপার অপূর্ব ভাই, কাল সারাদিন ম্যাডামের সাথে কোথায় ঘুরলেন? আচ্ছা আফসার ভাই, কালকে দেখলাম আপনি আমাকে লক্ষ্য করে হাসছিলেন। আপনারা গেলেন সকালে, ফিরলেন রাতে, সারাদিন ছিলেন কই? এইভাবে মনটা একটু আনন্দময় লাগছিল আর কি, তাই হাসছিলাম। আনন্দ লাগার কি আছে আফসার ভাই? আরে মিয়া, আপনি যে প্রথম বলেই ছক্কা খাকালেন, আমাদেরকে কিছু না জানিয়ে এই কাজটা ঠিক করলেন। আফসার ভাই, সবসময় এরকম করবেন না তো, ভালো লাগে না। আমার আর ম্যাডামের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই, ওকে? সে তো বাইরে বাইরে, ভেতরে ভেতরে তো ঠিকই ম্যাডামকে ভালোবাসেন। আপনি কেমনে বুঝলেন? সেদিন বাগানে ম্যাডামকে জড়িয়ে ধরেছিলেন, সেটা কি অস্বীকার করতে পারেন? সেটা তো চাক্ষুষ প্রমাণ ছিলাম আমি। আরে আফসার ভাই, সেই ঘটনার পরিস্থিতি ছিল অন্যরকম। আপনি সেটা না বুঝে নিজের মতো করে ভেবে নিয়েছেন যে ম্যাডাম আমাকে ভালোবাসে। হ্যাঁ ভাই, সবই বুঝি, আমি তো কচি খোকা। আপনার থেকে এখন ABCD শিখতে হবে আর কি। আফসার ভাই, কোনো কাজ আছে? আপনারই তো নিতে আসছি, বাইরে সব অপেক্ষা করছে। আজকে ঘুরতে যাবেন না? ঠিক আছে চলেন, বেশি কথা বললেন না, মেজাজটা গরম হয়ে যায় সকাল সকাল, একটু বিরক্তিকর ভাব নেই। এরপর আফসার ভাই আর আমি হোটেলের নিচে চলে গেলাম। বাসের মধ্যে বর্ষা সহ আমরা সবাই শেষবারের মতো খাগড়াছড়ি ঘুরে বেড়ালাম। খুব অসাধারণ মুহূর্ত ছিল, সবাই মিলে কাটানো দিনগুলো খুব এনজয় করেছি। তারপর ঘোরা শেষে অবশ্য সবাই হোটেলে ফিরে এলাম। রাতটা কাটিয়ে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। তারপর সোজা অফিসের সামনে গিয়ে বাসটা থামলো। এরপর যে যার গন্তব্য চলে গেল। তবে বর্ষা আমায় বলল আমি যেন ওর সাথে গাড়িতে করে যাই, তাই আমি তার গাড়িতে করে গেলাম। রাস্তায় যেতে যেতে ওর বিয়ের ব্যাপারে ওকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা যদি মামার ঠিক করা ছেলেকে পছন্দ হয়, আপনি বিয়ে করে নেবেন? এত কিছু জানি না, এখনো তো তাকে দেখিনি, দেখার পর বলতে পারি। তার মানে পছন্দ হলে বিয়েটা করবেন কনফার্ম?
কেন তুই চাস না আমি বিয়েটা করি? আমি বর্ষার কথাটার উত্তর না দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। আমি চাই আমার নিরাপত্তার মাঝে বর্ষার প্রশ্নের উত্তর খুঁজে পাক। বর্ষা অনুভব করুক আমি ওকে কতটা ভালোবাসি। গাড়িটা আমার বাড়ির সামনে এসে থামলো। আমি গাড়ি থেকে নামতে বর্ষা বলল, এই শোন, রাতে কিন্তু খেয়ে ঘুমাবি, ওষুধগুলো ঠিক মতো খাবি, মনে থাকবে? আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। তারপর বর্ষা আমাকে বলল, মাথা নাড়ালে হবে না, আমি কিন্তু রাতে ফোন করব, ঠিক মতো যেন ওষুধগুলো খাওয়া হয়, বোঝা গেছে? কি খেয়ে নেব? ঠিক আছে, এখন আসি তাহলে, বাই। বাই, সাবধানে যাবেন কিন্তু। মা মামি তোমরা এখানে কি করছো? আর আমার রুমের চাবি পেলে কোথায়? বাড়িওয়ালার কাছে চাবি দিয়ে গিয়েছিলি না, ওদের কাছ থেকে নিয়েছি। ও বুঝলাম। তা এই অসময়ে এখানে কেন এসেছো তোমরা? এখানে আয়, আমার কাছে বস। আল্লাহ তুমি আমার নানুকে জান্নাতবাসী করিও। বড্ড বেশি মিস করি তোমায় নানু। তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে আমার। এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে কখনোই ভাবিনি। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। বড় মামি আমার গালে হাত দিয়ে বলল, ইস, চেহারাটার কি হাল করেছিস তুই? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না অপূর্ব? তুমি আমার জন্য এত চিন্তা করো না তো মামি। আমি দিব্যি সুস্থ আছি আর ঠিকমতো খাওয়া দাওয়া করছি। কি খাওয়া দাওয়া করছিস শুনি? ঠিক মতো খাওয়া দাওয়া করলে তোর চেহারা এই হাল হয়? আগে থেকে কত রোগা হয়ে গিয়েছিস তুই। তুই আমার নাতিটাকে আবার বকাবকি শুরু করে দিলি। তোমাকে না কতবার বলেছি তোমার এই স্বভাব পরিবর্তন করো। সবসময় শুধু রাগারাগি। রাগ ছাড়া তুমি একটু কথা বলতে পারো না, তাই না? রাগারাগি করি ছেলে মেয়েদের ভালোর জন্যই তো নাকি? ছেলে মেয়েদের শাসনে না রাখলে পরে বিগড়ে যাবে না? তুই থামবি? আমি মামার কথা শুনে হাসছি। হঠাৎ করে মামি বলে উঠলো, তা হ্যাঁ রে বাবা, রাতে ঘুমাসনি? তোর চেহারাটা এরকম লাগছে কেন? মামি তুমি অযথা আমার জন্য টেনশন করছো। আমি সুস্থ আছি, ভালো আছি। কিন্তু তোমরা এই অসময় এখানে কি করছো? আর আমি যে আজ আসবো সেটা জানলে কি করে? মা বলেছে আমাদের। মা নাকি কালকে তোকে ফোন করেছে। ও হ্যাঁ, কালকে নানুকে বলেছিলাম যে আজ এখানে আসছি। কিন্তু তোমরা এখানে কেন এসেছো সেটাই বুঝতে পারছি না। তুই তখন থেকে এমন করছিস যেন আমার এখানে আসাতে তোর কত বড় সমস্যা হয়ে গেছে। নানু, আমি এটা আবার কখন বললাম? কিন্তু এখানে আসার তো কোনো কারণ আছে নাকি? কারণ তো আছেই, কিন্তু তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। অনেকটা পথ জার্নি করে এসেছিস, একটু ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে। তারপর তোর সাথে কথা বলছি। হ্যাঁ বাবা, তুই আগে একটু ফ্রেশ হয়ে নে, তারপর তোর সাথে কথা বলছি। কি কথা মামি? অপূর্ব, আগে যা ফ্রেশ হয়ে নে, তারপর বলছি। এখন বলা যায় না? আহা, আগে ফ্রেশ হয়ে আয় না। ঠিক আছে, যাচ্ছি। তুই যা, ফ্রেশ হয়ে নে, ততক্ষণে আমি তোর জন্য খাবার রেডি করছি। মা মামির কথাগুলো কেমন যেন লাগছে আমার কাছে। খুবই রহস্য করে কথা বলছে ওনারা। কি বলতে চাইছে আমার সাথে? বর্ষার ব্যাপারে কিছু না তো? এছাড়া আমার কি হতে পারে? হয়তো বর্ষার বিয়ের ব্যাপারে কিছু বলবে আমায়। যখনই বর্ষার বিয়ের কথা মনে পড়ে তখন আমার বুকের ভেতরটা কেমন যেন ভার হয়ে আসলো। আমি আর অত কিছু না ভেবে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। মামি আমার জন্য খাবার রেডি করেছে আর নানু বসে আছে। বসে নিজেদের মধ্যে কি যেন নিয়ে আলোচনা করেছে। আমি ফ্রেশ হয়ে গিয়ে মামার কাছে বসে পড়লাম আর বললাম, মামা এবার বলো কি বলবে? আগে খেয়ে নে, পরে বলছি। মামি পরে খেলে চলবে, আগে বলো না কি বলতে চাও। আগে খেয়ে নে, পরে বলছি। কি আর করার, সহজে কেউ বলতে চাইছে না, তাই খুব জলদি করে খেয়ে নিলাম কথাটা শোনার জন্য। নাও, খাওয়া তো শেষ, এবার বলো। দেখ অপূর্ব, তুই এখন বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, জানতে শিখেছিস, দায়িত্ব কি জিনিস সেটা অনুধাবন করতে পারিস। মা তুমি এভাবে বলছো কেন? বাবা আমার, আমরা সবাই তোকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। মামির মুখে কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। কি সিদ্ধান্ত নিয়েছো মামি? দেখ বাবা, তুই আর বর্ষা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছিস, একসাথে সময় কাটিয়েছিস। কি হয়েছে মামি? খুলে বলো না, কি বলতে চাও? অপূর্ব, জানিস তো বর্ষার বিয়ে ঠিক হয়েছে। জানি মামি। খুব জলদি বর্ষার বিয়ে হয়ে যাচ্ছে, তাই আমরা ঠিক করেছি বর্ষার বিয়ের পরপরই আমরা তোর বিয়ে দিয়ে দেব। কথাটা শুনে মাথাটা উঠিয়ে মামির দিকে শুধু তাকিয়ে রইলাম। আমি যেন মরিচিকার মধ্যে আছি। এসব কি শুনছে আমি? এরপর মামি আবার বলে উঠলো, হ্যাঁ বাবা, তোকে ছোটবেলা থেকে
আমি মায়ের মতো আদর করেছি। তোর ভালো কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুই এতে অমত করিস না বাবা। কিন্তু মামি, এত তাড়াতাড়ি কিভাবে? আমি মানিয়ে নিতে পারবো না। মানিয়ে নিতে পারবি না কেন? অপূর্ব, অনেক সময় তো পার হয়ে গেল বাবা, এবার একটু সংসারী হ। কিন্তু মামা, হঠাৎ করে কোথায় বাবা? আমি, তোর মামি, তোর নানু অনেকদিন যাবতীয় এই বিষয়ে চিন্তা করছিলাম। আমার মেয়েটার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে বলতো। তোকে প্রতিষ্ঠিত দেখবে, তোকে সংসারে দেখবে, খুশি দেখবে। কিন্তু আমার মেয়ে অকালে মরে গেছে বলে তার স্বপ্নগুলো কি মরে যাবে নানু ভাই? কিন্তু নানু, এ বিষয়ে আমার একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল। হঠাৎ করে কি করে আমি সব সামলে নিব? কিসের চিন্তা ভাবনা করার প্রয়োজন? তোর কি আমাদের সিদ্ধান্তের উপর কোনো ভরসা নেই? আহ, তুমি ছেলেটার সাথে এমনভাবে কথা বলছো কেন? আসলে মামা, আমি সে কথা বলতে চাইনি। আসলে এই বিষয়ে আমার একটু ভাবার প্রয়োজন ছিল। ভাবার কোনো প্রয়োজন নেই বাবা। বিশ্বাস কর, আমি তোর জন্য যে মেয়েটা দেখেছি খুবই ভালো মেয়ে। তোর উপযুক্ত, শিক্ষিত, সুন্দরী, মার্জিত। তোর সাথে খুব মানাবে বাবা। তুই আর না করিস না, রাজি হয়ে যা। আমরা তো তোর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি অপূর্ব। তুই আর অমত করিস না নানু, রাজি হয়ে যা। কিন্তু নানু। অপূর্ব বাবা, তোর তো নিজের খেয়াল রাখার জন্য কারো প্রয়োজন, তাই না? এই যে তুই এরকম খামখেয়ালি জীবনযাপন করছিস, ঠিক মতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, এভাবে তো আর চলে না। এবার একটু সংসারী হয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নি বাবা। কিন্তু মামা, আমার একটু সময়ের প্রয়োজন ছিল। অপূর্ব, লক্ষ্মী ছেলে আমার। তোর কি আমার উপর কোনো ভরসা নেই? মামির উপর কোনো ভরসা নেই তোর? মামি, আসলে আমি সেটা বলিনি, কিন্তু তাহলে আর অমত করিস না বাবা, রাজি হয়ে যা। আমার জন্য বাবা, রাজি হয়ে যা বাবা। আমি কি তোর মায়ের থেকে কম কিছু? প্লিজ বাবা, তোর সুখের জন্যই বলছি, তোর ভালোর জন্য বলছি বাবা। আর অমত করিস না, এ বিষয়ে বিয়েতে রাজি হয়ে যা। আমি মাথা নিচু করে বসে আছি মামির সামনে। সবাইকে মানা করতে পারলেও মামির কথা আমি ফেলতে পারি না। মামি আমাকে খুব আদর করতেন ছোটবেলা থেকেই, একদম মায়ের মতোই আদর করতো। তাই মামির কথার উপর কোনো কথা বলতে পারলাম না। আমি বলতে চেয়েছিলাম যে মামি, আমি বর্ষাকে ভালোবাসি, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এরপরে যদি আমি কথা বলি, মামির কাছে আমি ছোট হয়ে যাব। আমি কখনোই করতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি, কোনো কথা বলছি না। হঠাৎ মামি বলে উঠলো, তাহলে ওই কথাই রইলো, আমরা তাহলে বিয়ের ডেট ফাইনাল করি। আজ তাহলে আমি আসি বাবা, আমরা সমস্ত কথা পাকাপোক্ত করে তোকে জানাবো, কেমন? তাহলে আজ আসি বাবা, আর কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মামি আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। নানু বলে উঠলো, অপূর্ব, ভাবিস না নানু, যা করব তোর ভালোর জন্যই করব। কথাটা বলে নানু আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। এরপর সবাই চলে গেল, আমি শুধু চুপ করে বসে রইলাম, আর কোনো কথা বলিনি। আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। এই কোন ঝড় আমার উপর দিয়ে বয়ে চলেছে? এরকম পরিস্থিতির মধ্যে পড়েছে আমি শুধু সিদ্ধান্তহীনতায় ভুগেছি। কি করব বুঝতে পারছিলাম না। দ্বিমুখী প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি একা আটকা পড়ে গিয়েছি। এদিকে বর্ষার বিয়ে ঠিক হয়েছে, অন্যদিকে আমার বিয়ে ঠিক হতে চলেছে। কি করব এখন আমি? তাহলে কি বড়দের কথা রক্ষা করতে গিয়ে আমি আমার ভালোবাসাকে চিরতরে হারাবো? আমি কি হারিয়ে ফেলবো বর্ষাকে? আমি কি কখনো ভুলতে পারবো না? মামি যখন বিয়ের কথাটা বলছিল, বর্ষাকে হারানোর ভয়ে বুকের ভেতরটা কেমন যেন কান্না পেয়েছিল। কিন্তু ছেলেদের নাকি প্রকাশ্যে কাঁদতে নেই, তা নাকি লজ্জার। কিন্তু এখন তো কেউ নেই, বুকটা আমার ফেটে যাচ্ছে বর্ষাকে হারানোর ভয়ে। এখন শুধু চোখ দিয়ে পানি পড়ছে না, এখন তো খুব কাঁদতে ইচ্ছে করছে। যখন কাঁদতে চায় না, তখন এই চোখ আমার বাধা মানে না, আর মনের অনুভূতিগুলো চোখের জলে গড়িয়ে পড়ে তখন আমার অনিচ্ছা সত্ত্বেও। সারা রাত শুধু এই নিয়ে ভাবছি, ঘুম হয়নি, দু চোখের পাতা এক হয়নি। এখন শুধু সময় বলে দেবে আমার নিয়তি কি, আমার ভাগ্যে কি আছে। এই দুশ্চিন্তার ভাবনার মধ্যে রাতটা কাটিয়ে দিলাম। রাতে শেষে চোখটা একটু লেগে এসেছিল। সকাল হয়ে গেল, ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। মোবাইলটা হাতে নিয়ে দেখি বর্ষা ফোন দিয়েছে। হ্যালো অপূর্ব, কি রে, তোর এখনো ঘুম হয়নি? এইমাত্র ঘুম ভাঙলো, কিছু বলবেন? না, এমনি ফোন দিয়েছিলাম, তোর ঘুমটা ভেঙেছে কিনা দেখতে। তাড়াতাড়ি ওঠ, অফিস চলে আয়। জি আসছি, কথাটা বলে ফোনটা রেখে দিলাম। মেয়েটা আমাকে খুব মায় ফেলে দিয়েছে। না পারছি ওকে ভুলতে, না পারছি মনের কথাগুলোকে খুলে বলতে। কি করে বাঁচবো আমি বর্ষাকে ছাড়া? আমি তো নিজেও জানি না পরবর্তীতে কি হবে, তবে যাই হবে দেখা যাবে। ঘুম থেকে উঠে বিছানাটা ছাড়লাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, তারপর জলদি অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমি নিজের চেয়ারে বসে কাজ করতে শুরু করলাম। হঠাৎ আফসার ভাই আমার পাশে এসে বসলো।
আর বলল, এই যে অপূর্ব ভাই, কেমন আছেন? ভালো। এ আমি কি দেখছি, সদা হাস্যোজ্জ্বল, সদা প্রেমের সাহিত্য রচনাকারী অপূর্বের মনটা খারাপ নাকি? না আফসার ভাই, আসলে রাতে ঘুম হয়নি তো, তাই একটু খারাপ লাগছিল। ঘুম হয়নি? আরে ভাই, যাদের ঘুম হয় না তাদের চেহারা একরকম থাকে, আর যাদের মন খারাপ থাকে তাদের অন্যরকম। আমাকে শিখায়েন না, সব বুঝি। কি হয়েছে খুলে বলেন, মনটা খারাপ কেন আপনার? এমন কিছু না আফসার ভাই, কিছু বলবেন? আপনার কিনা একটা গোপন কথা বলা ছিল। গোপন কথা? কোন গোপন কথা? মিস ফাইজানা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ও, তা কিভাবে বুঝলেন? আরে কালকে যখন বাস থেকে নেমেছিলাম তখন আমি বলছিলাম মিস ফাইজাকে যে আমি তার ঘর পর্যন্ত ড্রপ করে দেবো কিনা। তারপর? তারপর আর কি, মুসকে এসে পুরোই গ্রিন সিগন্যাল। ভালো। ভালো। অপূর্ব ভাই, আপনাকে এত বড় একটা কথা বললাম, আপনি তো কোনো পাত্তাই দিলেন না। আফসার ভাই, কিসের পাত্তা আবার? মিস ফাইজা খুব ভালো মনের মানুষ। ভালো লাইফ পার্টনার হিসেবে আপনার জন্য তিনি খুব ভালোই হবেন। বুঝছি। বসের মন খারাপ, তাই আজকে মন মরা হয়ে আছে। এমন কিছু না। ম্যাম আছেন? হ্যাঁ, ম্যাম তো কখন আসছে? আমি আচ্ছা ভাই। আফসার আমার থেকে তেমন একটা রেসপন্স না পেয়ে নিজের চেয়ারে গিয়ে বসে কাজ করতে শুরু করলো। হঠাৎ পিয়ন এসে বলল, ম্যাম নাকি আমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা, আমি আসছি। কথাটা শুনেই কলমটা টেবিলের উপর রেখে দিলাম। কিছুক্ষণ হতাশ হয়ে বসে রইলাম। ওর কাছে গিয়ে কি বলবো আমি? কিভাবে কথাগুলো বলবো ওর সাথে? যাকে ভালোবাসি তাকে আজ পর্যন্ত মনের কথা খুলেই বলতে পারলাম না। অজান্তে তাকে হারিয়ে ফেলতে চলেছি। এরপর বেশ কিছু না ভেবে সোজা বসার রুমে চলে গেলাম। ম্যাম আসবো? হ্যাঁ, ভেতরে আয়। তারপর আমি গিয়ে চেয়ারে বসলাম। বর্ষা আমার দিকে তাকিয়ে বলল, অপূর্ব, সকালে কিছু খেয়েছিস? জি খেয়েছি। আবার মিথ্যে কথা। তোকে না বলেছি নিজের একটু যত্ন নিবি? তুই এরকম খামখেয়ালিপনা জীবনযাপন কেন করিস বলতো? আমি মাথা নিচু করে আছি। এরপরও ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে আমায় বলল, ড্রয়িং রুমে আয়। এরপর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। বর্ষা আমার পাশে বসলো। এরপর টিফিন বক্স থেকে আমার প্রিয় পায়েস নিয়ে আমার মুখের সামনে ধরলো। নে খা। আমি শুধু ওর চোখে তাকিয়ে আছি। কি মায়াময় ওর মুখটা, কিভাবে ভুলবো আমি? কিরে, হা কর। তাকিয়েছিস কেন? হা কর। এরপর আমায় খাইয়ে দিল আর বলল, হ্যাঁ আচ্ছা, কাল রাতে খেয়েছিস? খেয়েছি। সত্যি তো? ওষুধগুলো খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। শুনলাম কাল রাতে বাবা মা আর দাদি নাকি তোর বাসায় গিয়েছিল। হ্যাঁ। তা হঠাৎ করে তোর বাসায় গিয়েছিল কেন? আমি চুপ করে আছি। বর্ষা আবার বলে উঠলো, কি হলো বল। আপনি জানেন তো? কি জানবো? আপনাকে বলেনি কিছু? কই না তো, কি হয়েছে? না কিছু না, এমনি দেখা করতে গিয়েছিল। ও আচ্ছা, এখন তোর শরীরটা কেমন আছে? আগের থেকে ভালো তো? জি ভালো। অপূর্ব, কি হয়েছে তোর? মন খারাপ? আমায় বলবি না? কি করে বলি তোমায় বর্ষা? তোমাকে সেই ছোট্টবেলা থেকে মন প্রাণ দিয়ে আমি ভালোবেসে আসছি। কি করে বলবো তোমায়? আমি তোমার ছাড়া একটা মুহূর্ত কাটাতে চাই না। তোমার ছাড়া একটা মুহূর্ত যেন আমার কাছে অসহ্য হয়ে ওঠে। সইতে পারি না আমি। আমার বুকটা ফেটে যাচ্ছে বর্ষা, তোমাকে হারানোর ভয়ে। কি করে বলবো তোমায়? কাল মামা মামি আমার বিয়ে ঠিক করতে আমার কাছে কথা বলতে এসেছিল, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি বর্ষা, শুধু তোমাকেই ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচতেই পারবো না। মনে মনে শুধু তোমাকে ভালোবেসে গিয়েছি। ওর দিকে শুধু তাকিয়ে আছি। আমার মুখ থেকে একটা শব্দই বের হচ্ছে না। বুঝতে পারছি না আমি কি করে বলবো ওকে। কি রে বল, তোর মন খারাপ কেন? কই না তো, আমার মন খারাপ নয়। এমনিতে রাতে ঘুমাতে পারিনি ভালো করে, তাই চেহারা একটু ফ্যাকাশে হয়ে আছে। এমনি না, আমার কাছে লুকাবি ভেবেছিস? আমাকে বলবি না আমার কাছে লুকাবি? কি হয়েছে তোর বল। কিছু হয়নি ম্যাম, এমনি। বুঝেছি। আচ্ছা অপূর্ব, তোর কিরকম বউ পছন্দ রে? কথাটা শুনে আমি ওর দিকে একটু অবাক দৃষ্টিতে তাকালাম। এরপর বললাম, কেন? বল না তোর কিরকম বউ পছন্দ, কিরকম মেয়ে হলে তুই বিয়ে করবি? বলবো? বল। মেয়েটা হবে আপনার মতো মায়াবী, আপনার মতো সুন্দরী, আর আপনার মতোই রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ববোধ থাকতে হবে। যে সব সময় আমার কেয়ার করবে,
আমার মুখটা দেখে আমার মনের কথা বুঝতে পারবে, সবসময় আমায় ভালোবাসবে আপনার মতো, যাকে দুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো আপনার মতো, যাকে মনে সবটুকু ভালোবাসা উজাড় করতে দিতে পারবো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, শুধু আপনার মতো। বাবা, সব আমার মতো? আপনার মতো। তা আমাকে বিয়ে করে নিলেই তো পারিস। কথাটা বলে বর্ষা খুব জোরে হাসতে লাগলো। আমি শুধু মনে মনে বলছি, একবার অনুমতি দিয়ে দেখো বর্ষা, তোমাকে ছাড়া আর কাউকে হৃদয়ে জায়গা দিবই না, দেওয়া অসম্ভব। তুমি আমার একমাত্র চাওয়া, তুমি আমার একমাত্র ভালোবাসা, যাকে আমি হৃদয়ে জায়গা দিয়েছি, যাকে আমার প্রাণ দিয়ে ভালোবেসেছি। শুধু একবার বলে দেখো বর্ষা, বলবো আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই, তাহলে আমার আর কিছু লাগবে না বর্ষা, কিচ্ছু না। কিরে, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? একদম চোখ গেলে দেব। আচ্ছা, আপনার কি রকম ছেলে পছন্দ সেটা বলবেন না? আমার আমার এইরকম ছেলে পছন্দ, যে সবসময় আমাকে ভালোবাসবে পাগলের মতো, যে সবসময় আমার পাশে থাকবে, আমার সুখে আমার দুঃখে। আমার চোখের জল যখন ঝরবে, তখন সে প্রিয় মানুষটি যেন তার আঙুল দিয়ে আলতো করে আমার চোখের জলগুলো মুছে দেয়। যখন আমার মন খারাপ থাকবে, সেই ছেলেটি যেন আমার মন ভালো করার জন্য, আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে, সবকিছু। কিরে, চুপ করে আছিস কেন? আমার চাওয়াটা কেমন, একটু বেশি চেয়ে নিলাম নাকি? না, একদম সঠিক চেয়েছেন, সত্যিই তো। যে আপনার বর হবে, তার জীবনে যেন আপনি প্রথম এবং শেষ ভালোবাসা হন, এটা তো বেশি চাওয়া হতে পারে না, তাই না? আমি জানতাম তুই এটাই বলবি। তুই আমার সব কাজকে সমর্থন করিস। আমি জানি আমার সব চাওয়া পাওয়া তোর কাছে কোনোদিন বেশি চাওয়া হবে না। মানে আমার কাছে আপনার চাওয়া না চাওয়ার কোনো মানে রাখে নাকি? আপনার ইচ্ছাই সব। আচ্ছা অপূর্ব, একটা কথা বলি। বলুন। ধর একটা মেয়ে তোকে খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেই মেয়েটি তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, তখন তুই সেই মেয়েটিকে ক্ষমা করতে পারবি? কথাটা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আবার বললাম, হঠাৎ এই কথা? এমনি বললাম, বল না, ক্ষমা করতে পারবি সেই মেয়েটিকে? এত কিছু জানি না, তবে শুধু এতটুকু জানি যে ভালোবাসতে জানে সে সত্যিকারের অর্থে ভালোবাসে। সে কখনো তার ভালোবাসার মানুষটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে রেখে যায় না। বাহ, সত্যিই অসাধারণ। তোর কাছ থেকে এটা আশা করেছিলাম। আপনি হঠাৎ এসব প্রশ্ন করছেন কেন? এমনি। তারপর আমি চুপ করে রইলাম। হঠাৎ বর্ষার বিয়ের কথাটা মনে পড়তেই ওকে প্রশ্ন করলাম, আচ্ছা দেখেছেন ওই ছেলেটিকে, যে ছেলেটিকে মামা আপনার জন্য বেছে নিয়েছে? পছন্দ হয়েছে সেই ছেলেটিকে? ও, তোকে তো একটা সারপ্রাইজ দিতেই ভুলে গেছি। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। এই কথাটা বলে বর্ষা ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে আমার হাতে ধরে দিল। আমি কার্ডটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? আশ্চর্য, তুই দেখতে পাচ্ছিস নাকি? এটা কি, কানা নাকি রে? এটা তো বিয়ের কার্ড। হ্যাঁ, এটা একটা বিয়ের কার্ড। কিন্তু কার বিয়ের কার্ড? আশ্চর্য, তুই একটু আগেই আমার বিয়ের কথা বলছিলি না? আমি কিন্তু খুব অবাক হলাম ওর কথা শুনে। বুকের ভেতরটা খুব জোরে জোরে ধুকধুক করতে লাগলো। কি বলতে চাইছে, মানে কিছুই বুঝতে পারলাম না। আরে গাধা, এটা আমার বিয়ের কার্ড। মানে ছেলেটিকে আমার পছন্দ হয়ে গেছে। দেখতে শুনতে খারাপ না, ভালোই, তাই রাজি হয়ে যাই। ওর মুখের কথাটা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। মানে আমি নিজের মধ্যেই ছিলাম না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। মনে হয় কে যেন আমার হৃদয়ে একটা বিষ মাখানো তীর বসিয়ে দিয়েছে। সে তীরের আঘাত আমার বুকের ভিতর যেন রক্তক্ষরণ হচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে চাইছি, আর বলতে ইচ্ছে করছে, এটা কি হচ্ছে আমার সাথে? এ কেমন নিয়তি, কেমন ভাগ্য আমার। কিন্তু বলতে গিয়ে বলতে পারছি না। কাকে বলবো, কে শুনবে, কে বুঝবে আমার এই কষ্টের কথাগুলো? কে বোঝার চেষ্টা করবে আমার পাওয়া না পাওয়া ভালোবাসা, আমার না পাওয়া প্রেমের বেদনাগুলো, আমার ব্যর্থতার কথাগুলো? কাকে শোনাবো আমি বর্ষা, যাকে কল্পনা করেছিলাম, যাকে ভালোবেসেছিলাম, যাকে হৃদয়ে জায়গা দিয়েছিলাম স্থায়ীভাবে, যাকে নিয়ে প্রতিটা মুহূর্ত স্বপ্ন দেখতাম, ভালোবাসতাম, যার মুখে সমস্ত কষ্ট যন্ত্রণা দুঃখগুলো ভোলার চেষ্টা করতাম, ভুলতে পারতাম, সে আজ আমার হাতে তার বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। আসলে এটা বিয়ের কার্ড ওর জন্য, তো আমার জন্য জীবিত থেকে মৃত্যু হয়ে বাঁচার আদেশ নামা। কত সহজেই বর্ষা আমার মুখের উপর বলে দিল ওর নাকি ছেলেটিকে পছন্দ হয়েছে। তার মানে আমি ততদিন যা ভেবেছিলাম সবই আমার ভ্রান্ত ধারণা। আমার প্রতি কোনো অনুভূতি ছিল না ওর,
আমার জন্য কোনো আবেগ ওর মধ্যে কাজ করেনি, যা ছিল তার শুধু দায়িত্ববোধ। দায়িত্ববোধ থেকেও আমার প্রতি এতটা কেয়ার নিত, খেয়াল রাখতো। আরে আমি তো একটা পাগল, তাই আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। আমি ভুলে গিয়েছিলাম, আমি ভুল ছিলাম। ওর দিকে শুধু তাকিয়ে আছি। কি উপাধি দেওয়া যায় বর্ষাকে? বেঈমান, ছলনাময়ী, হৃদয় বিদরণকারী। বর্ষা মহৎ, উদার, তা বললেও কম হবে। না, আসলে ওর মতো মেয়েই হয় না। একটি মা মরা ছেলের জন্য যা করেছে, কতজনই বা তা করে। ও সত্যি খুব ভালো একটি মেয়ে, খুব ভালো। তবে আমার এই মানসিক পরিস্থিতির জন্য বর্ষাকে দায়ী করা মোটেও ঠিক হবে না। ওর কি দোষ? কারণ ও তো আমাকে ভালোবাসতোই না। আমার প্রতি ওর কখনো সেরকম আবেগ ছিলও না, ছিল রেসপন্সিবিলিটি। কি বলবো আমি, আজ আমার ভালোবাসা, আমার প্রেম, আমার স্বপ্ন সবকিছু চুরমার হয়ে গিয়েছে। মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছে, সব হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আমার ভালোবাসাগুলো নদীতে ভেসে গিয়েছে। আমার প্রেম স্রোতের টানে অজানা কোনো এক অপরিচিত দেশে গিয়ে ভিড়েছে, হয়তো সে আবেগগুলো। আজ আমি সত্যি বড্ড একা হয়ে গেলাম, বড্ড একা। আমার চোখ আজ প্রাণপণ কাঁদতে চাইছে। আমার চোখগুলো ছলছল করছিল কান্নায়। আমার ভেতরটা কালো মেঘ হয়ে গিয়েছে, এমন মেঘ যে মেঘ শুধু মেঘ হয়ে থাকবে। শত বৃষ্টি হলেও সে মেঘ কখনোই যাবে না আমার হৃদয় থেকে, রয়ে যাবে অমৃত। আমি কি কাঁদবো নাকি হাসবো কিছুই বুঝতে পারছি না। আমি কি করব এখন? আমার সাথে এমন হলো কেন? কি অপরাধ ছিল আমার? আমার ভালোবাসা শুধু পবিত্র ছিল, নিষ্পাপ ছিল। তাহলে আমি কি ভুল মানুষকে ভালোবেসেছিলাম? হয়তো। আজ নিজের কাছে নিজেকে বড্ড ছোট লাগছে। কি করে এত ভুল করলাম আমি? এতটা বছর যাকে ভালোবাসলাম, হৃদয়ের মধ্যস্থানে যাকে জায়গা দিলাম, সে ভালোবাসাটাই ছিল ভুল। হায় রে নিয়তি, কতটা নিষ্ঠুর খেলা খেললে আমার সাথে, কতটা নির্মমভাবে আহত করলে আমায়, আমার হৃদয়কে, আমার চিন্তা শক্তিকে নাড়িয়ে দিলে নিষ্ঠুর ভাবে। হয়তো এটাই লেখা ছিল আমার ভাগ্যে। আমি ওর দিকে তাকিয়ে আছি, মেয়েটা কত নিষ্পাপ, কতটা ভালো। আমার ভালোবাসাটা বুঝতে পারেনি। হুট করে বর্ষা আমাকে বলে উঠলো,